সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন পেজ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি যান্ত্রিক ত্রুটির কারণে গত যে লাইভে গেছিলাম এটা কেটে আবার নতুন করে শুরু করছি। যাই হোক, এবার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু ইনশিওর করো, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, যাই হোক, আমি যেটা বলেছিলাম যে গত ক্লাসে আমরা জিন তত্ত্বের মেন্ডেলের সূত্রের প্রথম সূত্রের যে তিনটা ব্যতিক্রম অর্থাৎ একটা বলেছিলাম যে অসম্পূর্ণ প্রকটতা যার ফিনোটাইপিক অনুপাতটি ছিল 1:2:1। আরেকটা ব্যতিক্রম পেয়েছিলাম আমরা, কিন্তু প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো পড়তেছি, অর্থাৎ প্রথম সূত্রের যে ফিনোটাইপিক অনুপাত 3:1টা ছিল তার পরিবর্তে যে ফিনোটাইপিক অনুপাতটা প্রকাশ পায় আমরা সেটাকেই প্রথম সূত্রের ব্যতিক্রম বলতেছি। আমরা প্রথম সূত্রের ব্যতিক্রমে দেখেছি একটা হয় অসম্পূর্ণ প্রকটতার কারণে, যার জন্য ফিনোটাইপিক অনুপাত 1:2:1 হয়। আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে সমপ্রকটতার কারণে, সমপ্রকটতা এটার ক্ষেত্রেও আমরা দেখছি ফিনোটাইপিক অনুপাতটি 1:2:1 হয়ে থাকে। তৃতীয় যে ব্যতিক্রমটার কথা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে লিথাল জিন। এই লিথাল জিনের কারণে মেন্ডেলের প্রথম সূত্রটি 3:1 অনুপাতে প্রকাশ না পেয়ে এর ফিনোটাইপিক অনুপাতটি 2:1 অনুপাতে প্রকাশ পায়। গত ক্লাসে আমরা অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতা এই দুইটা বিষয় ব্যাখ্যা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সাজিয়েছি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হিসেবে লিথাল জিন কি, এবং এই লিথাল জিনের কারণে কিভাবে মেন্ডেলের সূত্রটি 3:1 অনুপাতে প্রকাশ না পেয়ে 2:1 অনুপাতে প্রকাশ পায় সেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করব। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং তোমরা ভিডিওটি শেয়ার করে দাও, তোমাদের নিজ নিজ পেজে শেয়ার করে রাখো এবং নিজ নিজ টাইমলাইনের পেজ শেয়ার করে রাখো, যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো তোমরা বারবার দেখতে পারো। ওকে, আমরা আজকে আলোচনা করব লিথাল জিন, অর্থাৎ লিথাল জিন মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমে একটা কারণ হচ্ছে লিথাল জিন। তাহলে আমি প্রথমে যদি লিথাল জিন জিনিসটা কি একটু ব্যাখ্যা করতে চাই। লিথাল জিন বোঝাই যাচ্ছে এক ধরনের জিন, তাই না? লিথাল জিন বোঝাই যাচ্ছে যে এক ধরনের জিন, অর্থাৎ এই লিথাল জিনের কারণে মেন্ডেলের সূত্রটি ফিনোটাইপিক অনুপাত 3:1 এটা প্রকাশিত না হয়ে 2:1 অনুপাতে হয়। তাহলে লিথাল জিন জিনিসটা কি? আসলে লিথাল জিন হচ্ছে এরকম কোন জিন, যে জিন জীবের মধ্যে উপস্থিতি থাকার কারণে জীবের মৃত্যুর কারণ অথবা জীবনশক্তি হ্রাসের কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের জিনকে বলা হয় লিথাল জিন বা মারণ জিন। এটার আরেকটা নাম হচ্ছে মারণ জিন। তাহলে আমি বলতেছি, যে সকল জিনগুলো জীবের মধ্যে হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস অবস্থায় উপস্থিতি থাকার কারণে জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বা জীবের জীবনশক্তি হ্রাস পায়, এই ধরনের জিনগুলোকে বলা হয় লিথাল জিন। এখন কথা হচ্ছে যে হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস অবস্থায় উপস্থিতি হওয়ার কারণে ব্যাপারটা কি, অর্থাৎ এই জিনগুলো আমরা জানি যে ধরো একটা জিন যে কোনো একটা জিন যদি এ হয়, কথার কথা ধরো হলুদ বর্ণের একটা জিন, ধরো একটা বর্ণ হলুদ, এই হলুদ বর্ণের জন্য দায়ী জিন আমরা জানি একটা জিন দায়ী, এই দায়ী জিনটা ধরে নিলাম আমরা এ। এখন এই জিনটা উপস্থিতি হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস অবস্থায় উপস্থিতি হওয়ার কারণে যদি জীবের মৃত্যুর কারণ হয়, অর্থাৎ এটা যার মধ্যে থাকবে হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস অবস্থায় যদি থাকে, যদি জীবের মৃত্যুর কারণ হয় অথবা
জীবের জীবনী শক্তি হ্রাসের কারণ হয়, তবে এই জিনটাকে আমরা তখন বলবো লিথাল জিন। তাহলে লিথাল জিনটাকে স্পেসিফিকলি আমরা আইডেন্টিফাই করার জন্য, বোঝার জন্য আমরা এটাকে একটু ভিন্নভাবে ধরে নিতে চাই। ধরো আমি ধরে নিলাম একটা লিথাল জিন এ টু দি পাওয়ার মানে ওয়াই দিয়ে ধরে নিলাম, এ ওয়াই ধরে নিলাম, এটা একটা লিথাল জিন, যে কোনো একটা বর্ণের একটা লিথাল জিন ধরে নিছি, এটা হলুদ বর্ণের একটা লিথাল জিন ধরে নিছি। তাহলে হলুদ বর্ণের এই লিথাল জিনটি হোমোজাইগাস অবস্থায়, অর্থাৎ এটা যদি দুইটা একত্রে উপস্থিতি থাকে, তাহলে যদি জীবের মৃত্যুর কারণ হয়, অর্থাৎ এরকম আমরা জানি যে একটা পিতার থেকে আরেকটা মাতার থেকে এসে একটা জীব গঠিত হয়। তাহলে এরকম দুইটা জিন যখন পিতা এবং মাতার থেকে এসে এরকম একটা জিনোটাইপধারী জীবের সৃষ্টি হবে, যদি তখন এই জীবটা মৃত হয়, অর্থাৎ এই জীবটা, এই জিনগুলো যদি জীবের মৃত্যুর কারণ হয়, তবে আমরা এই জিনটাকে তখন বলবো লিথাল জিন। আশা করি ব্যাপারটা আমি ব্যাখ্যা করেছি, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো অথবা ধরতে পেরেছো। তাহলে আমি বলছি কি লিথাল জিন কি? তাহলে লিথাল জিন হচ্ছে এরকম কোন জিন, যে জিনগুলা কোন জীবের মধ্যে হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস অবস্থায় উপস্থিতি থাকার কারণে জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, এই জিনগুলাকে তখন আমরা বলবো লিথাল জিন। এখন লিথাল জিন আসলে দুই প্রকারের হতে পারে। দেখো আমি সংজ্ঞার মধ্যে কিন্তু বলেছি হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস অবস্থায় মৃত্যুর কারণ হতে পারে। তাহলে লিথাল জিন দুই প্রকার, একটা হচ্ছে কি প্রকট লিথাল জিন, প্রকট লিথাল জিন, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন। প্রকট লিথাল জিন জিনিসটা কি? আমরা জানি যে কোনো একটা জিন যদি হেটারোজাইগাস অথবা হোমোজাইগাস উভয় অবস্থাতেই যদি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, তাহলে আমরা ওই জিনগুলোকে আমরা প্রকট জিন বলে থাকি। যেমন আমরা আগের উদাহরণে দেখেছিলাম যে টি যদি, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য যদি টি হয়, জিন যদি টি হয়, তাহলে আমরা জানি টি যদি একটা প্রকট জিন হয়, তাহলে ক্যাপিটাল টি অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় অথবা হেটারোজাইগাস অবস্থায়, দুই অবস্থাতেই এটা লম্বা দেখায়, বৈশিষ্ট্যটা কেমন হয়? লম্বা হয়, অর্থাৎ এটা একটা প্রকট জিন। ঠিক একই রকম ভাবে লিথাল জিনও যদি প্রকট হয়, অর্থাৎ লিথাল জিনও যদি কি হয়? প্রকট হয়। অর্থাৎ আমি লিথাল জিনটাকে ধরে নিয়েছিলাম কি, লিথাল জিনটাকে যদি আমি ধরে নেই, এই যে এ ওয়াই ধরে নেই, অর্থাৎ এ ওয়াই এই অবস্থায় যদি লিথাল জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করে, অর্থাৎ জীবের মৃত্যুর কারণ হয়। আবার যদি এই অবস্থায়, ধরো এটা একটা প্রচ্ছন্ন জিন সাথে আছে, এটা হেটারোজাইগাস অবস্থা, এটা হোমোজাইগাস অবস্থা, অর্থাৎ এই অবস্থায় যদি জীবের মৃত্যুর কারণ হয়, এই অবস্থায় যদি জীবের মৃত্যুর কারণ হয়, তবে এই ধরনের লিথাল জিনগুলোকে বলা হয় প্রকট লিথাল জিন। অর্থাৎ যারা হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতেই জীবের মৃত্যুর কারণ হয় অথবা জীবনী শক্তি হ্রাসের কারণ হয়, ওই ধরনের লিথাল জিনকে বলা হয় প্রকট লিথাল জিন। আর প্রচ্ছন্ন লিথাল জিন জিনিসটা কি? অর্থাৎ আমরা জানি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন দুটি একই রকম, জিন দুটি যখন একই রকম হয়, একই প্রকৃতির হয়, অর্থাৎ জিন দুটি যদি কি হয়, জিন দুটি যদি হোমোজাইগাস অবস্থায় থাকে, তবেই শুধুমাত্র প্রচ্ছন্ন জিনগুলো তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। তাহলে লিথাল জিনও যদি কি হয়, লিথাল জিনও যদি প্রচ্ছন্ন হয়, অর্থাৎ শুধুমাত্র যদি হোমোজাইগাস অবস্থায় একত্রিত হয়, তবে যদি মৃত্যুর কারণ হয়, কিন্তু হেটারোজাইগাস অবস্থায়, অর্থাৎ একটা লিথাল জিন আছে আর একটা অন্য জিন আছে, হেটারোজাইগাস অবস্থায় আছে, এই ক্ষেত্রে যদি জীবটা যদি জীবিত থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি লিথাল জিন তার বৈশিষ্ট্য প্রকাশে না করতে পারে, তবে এই ক্ষেত্রে লিথাল জিনটা তখন কি অবস্থায় আছে? প্রচ্ছন্ন অবস্থায় আছে। তাহলে এই ধরনের লিথাল জিন যদি হয়, অর্থাৎ শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, হেটারোজাইগাস অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, কিন্তু বাহক হিসেবে থেকে যায়, তবে এই ধরনের লিথাল জিনকে বলা হয় প্রচ্ছন্ন লিথাল জিন। তাহলে আমরা বললাম লিথাল জিন কয় প্রকার? দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে হোমোজাইগাস, অর্থাৎ হোমোজাইগাস যেগুলা প্রকট, কি বলে এটাকে, হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস উভয় অবস্থাতে যে সকল লিথাল জিন কি করবে? বৈশিষ্ট্য প্রকাশ করে, তাদেরকে বলা হয় প্রকট লিথাল জিন।
আর প্রচ্ছন্ন লিথাল জিন কি, যারা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে কিন্তু হেটারোজাইগাস অবস্থায় কি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, অর্থাৎ জীবটা মৃত্যু হয় না, তখন এই ধরনের লিথাল জিনগুলোকে বলা হয় প্রচ্ছন্ন লিথাল জিন। তাহলে আমরা পাইলাম যে লিথাল জিন জীবের মৃত্যুর কারণ অথবা জীবন শক্তি হ্রাসের কারণের জন্য দায়ী, সেই ক্ষেত্রে এই ধরনের জিনগুলাকে বলা হয় লিথাল জিন। আর লিথাল জিন কয় প্রকার? দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রকট লিথাল জিন, যারা হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় অবস্থাতে জীবের মৃত্যুর কারণ হয়, তারা হচ্ছে প্রকট লিথাল জিন। আর প্রচ্ছন্ন লিথাল জিন কারা? যারা শুধুমাত্র কি অবস্থায়, শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ হয় কিন্তু হেটারোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ না, অর্থাৎ স্বাভাবিক থাকে কিন্তু বাহক হিসেবে থাকে, স্বাভাবিক কিন্তু বাহক, মৃত না, স্বাভাবিক কিন্তু বাহক হিসেবে থাকে, ওই ধরনের লিথাল জিনগুলোকে বলা হয় প্রচ্ছন্ন লিথাল জিন। যদি আমরা লিথাল জিনের বৈশিষ্ট্য দেখি যে লিথাল জিনের মধ্যে কি কি বৈশিষ্ট্য হয়, প্রথমত কথা বলবো লিথাল জিন কোত্থেকে আসলো। একটা স্বাভাবিক মানুষের মধ্যে লিথাল জিন প্রথম কোথায় সৃষ্টি হলো? আসলে লিথাল জিনটা একটা মিউটেন্ট জিন, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় কোনো কারণে যদি জিনের মধ্যে কোনো মিউটেশন জনিত কারণে যদি পরিবর্তন ঘটে, মিউটেশন মানে কি কোনো জিনের অস্বাভাবিক অবস্থা, অর্থাৎ জিনটা স্বাভাবিক ছিল হঠাৎ করে যদি কোনো অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, মিউটেশন ঘটে, এর মধ্যে বিকৃত হয়, তবে এই ধরনের জিনগুলোকে বলা হয় মিউটেন্ট জিন। আসলে লিথাল জিনটাও সৃষ্টিটা ওইভাবে স্বাভাবিক থেকে হঠাৎ করেই কোনো কারণে কি হয়ে গেছে, মিউটেশন ঘটে, ওটা লিথাল জিন রূপ ধারণ করছে। তাহলে এই ধরনের লিথাল জিনটা হচ্ছে এক ধরনের মিউটেন্ট জনিত জিন, একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লিথাল জিন হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস যেটাই হোক না কেন, হোমোজাইগাস হলে প্রকট লিথাল জিন, আর হেটারোজাইগাসে যদি মৃত্যুর কারণ হয় তাহলে প্রকট লিথাল জিন, আর শুধুমাত্র হোমোজাইগাস হলে সেটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন। অর্থাৎ লিথাল জিনগুলো হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস এই অবস্থাতে জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, এটা একটা লিথাল জিনের বৈশিষ্ট্য। তারপরে লিথাল জিনগুলা কি? প্রচ্ছন্ন লিথাল জিনগুলা মনে রাখবা, প্রচ্ছন্ন লিথাল জিনগুলা, ধরো প্রচ্ছন্ন লিথাল জিন কোনটা, এটা হচ্ছে ধরো কি প্রচ্ছন্ন, এটা হচ্ছে প্রচ্ছন্ন অবস্থা। প্রচ্ছন্ন লিথাল জিনগুলা কি না, জীবের মৃত্যুর কারণ না ঠিকই, কিন্তু সে বাহক হিসেবে কাজ করে। তাহলে এই যে বাহক, এটা বহন করে পরবর্তী বংশধর, এটা কি করতে পারে, বহন করে সন্তানের মধ্যে যেতে পারে। তাহলে এটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিনগুলা কি হয়, বাহক হিসেবে কাজ করে কিন্তু স্বাভাবিক অবস্থা থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে লিথাল জিনের বৈশিষ্ট্য। তাহলে আমরা লিথাল জিন কি, লিথাল জিন কয় ধরনের হতে পারে এবং লিথাল জিনের বৈশিষ্ট্যটা কেমন হতে পারে আমরা একটু জেনে নিলাম। এবার আমরা মূল পড়ায় চলে আসি। আমাদের একটু ধারণা নিলাম লিথাল জিন সম্বন্ধে, এবার মূল পড়ায় চলে আসি। আসলে লিথাল জিনটা সর্বপ্রথম কে কোথায় আবিষ্কার করলো, কার মধ্যে আবিষ্কার করলো? এই ক্ষেত্রে আমরা ইতিহাস দেখলে দেখতে পারি 1905 সালের দিকে, 1905 সালের দিকে 1905 সালের দিকে বিজ্ঞানী এল কোই, ঠিক আছে, এটা আসলে কোই নট হয় কিন্তু বিজ্ঞানীর নাম হচ্ছে কুনোই, এরকম এল কোই নামক একজন লোক, তিনি প্রকৃতিতে হলুদ বর্ণের কিছু ইঁদুর দেখতে পান, হলুদ বর্ণের লোমধারী কিছু, হলুদ বর্ণের লোম, অর্থাৎ ইঁদুরগুলা লোমগুলা কেমন, হলুদ বর্ণের লোমধারী কিছু ইঁদুর তিনি দেখতে পান। আরেক ধরনের ইঁদুর তিনি দেখতে দস্যুর বর্ণের, এটাকে বলা হয় সাধারণত, এটাকে তুমি বলতে পারো সোনালী বাদামি বলতে পারো, এরকম দস্যুর বর্ণের দুই ধরনের ইঁদুর তিনি লক্ষ্য করেন। তিনি প্রকৃতিতে তিনি দেখতে পান যে হলুদ বর্ণের ইঁদুর আর দস্যুর বর্ণের ইঁদুর, এই ইঁদুরগুলো তিনি দেখতে পান। তিনি বংশগতীয় ব্যাখ্যার জন্য তিনি দুটি হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস করে, অর্থাৎ দুটি হলুদ বর্ণের লোমধারী ইঁদুরের মধ্যে ক্রস করে তিনি দেখতে পান যে প্রত্যেক বাড়ি কি হচ্ছে, হলুদ বর্ণের ইঁদুর। এবং দেখো, আমি যদি একটা চিন্তা করো যে দস্যুর বর্ণের ইঁদুর না, দুটা হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, তখন যদি পরবর্তী বংশধরে হলুদ এবং দস্যুর বর্ণের ইঁদুর জন্ম লাভ করে, অর্থাৎ যে অপত্যগুলো জন্মগ্রহণ করে তাদের মধ্যে যদি হলুদ বর্ণ এবং দস্যুর বর্ণ পরিলক্ষিত হয়, তাহলে আমরা কি বুঝতে পারি এই বিষয়টা থেকে? কি
আইডেন্টি একটু 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 নিজেরা একটু চিন্তা করো, এখানে কমেন্টস করো তো যে তুমি দুইটা হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস ঘটাইলা, কিন্তু ক্রস করলে অপত্য যে সন্তান জন্মগ্রহণ করে তাদের মধ্যে দেখা গেল হলুদ বর্ণ দেখা গেল, ধূসর বর্ণ দেখা গেল। তাহলে তুমি এখান থেকে কি আইডেন্টিফাই করতে পারো? তাদের যে যে হলুদ বর্ণগুলো ইঁদুরগুলো ছিল, এই হলুদ বর্ণের ইঁদুরগুলোর মধ্যে আসলেই জিনোটাইপটা কেমন ছিল? এরা কি হোমোজাইগাস ছিল না হেটারোজাইগাস ছিল? একটু কমেন্টস করো যে এরা কেমন ছিল, হোমোজাইগাস ছিল না হেটারোজাইগাস ছিল। আমরা জানি, আমি বলেই দিই, আমরা জানি যদি হোমোজাইগাস হয়, ধরো হলুদ বর্ণ দুটোই হলুদ বর্ণ যদি হয়, ধরো এ ওয়াই দ্বারা আমি ধরে নিলাম হলুদ বর্ণ, দুটোই যদি হলুদ বর্ণ হয়, তারা দুজনে যদি এরকম হোমোজাইগাস হয়, এরকম হোমোজাইগাস হয়, তাহলে সন্তান সবগুলা হলুদই আসবে। দেখো সবগুলা কেমন আসবে? হলুদই আসবে, কিন্তু দোসর আসবে না। কিন্তু তিনি যতবারই হলুদ বর্ণের ইঁদুরগুলোর মধ্যে ক্রস করছেন, ততবারই তিনি কেমন দেখছেন? হলুদও দেখছেন, দোসরও দেখছেন। তখন এর কারণ উদ্ঘাটন করতে যে তিনি লক্ষ্য করেন যে প্রকৃতিতে যে হলুদ বর্ণের ইঁদুরগুলা দেখা যায়, তারা কোনোটাই বিশুদ্ধ হলুদ না। কোন ইঁদুরই কিনা বিশুদ্ধ হলুদ না, অর্থাৎ তাদের কোনোটারই জিনোটাইপ, যারা জীবিত আছে তাদের কোনোটারই জিনোটাইপ কিনা এরকম হোমোজাইগাস অবস্থায় নেই। যদি থাকতো তাহলে পরবর্তী বংশধরে হলুদ দোসর আসতো না। তাহলে দোসর আসার কারণে তিনি বুঝতে পারেন যে এদের জিনোটাইপ কারোরই বিশুদ্ধ অবস্থায় নেই। হলুদ যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই কেমন? সংকর হলুদ, অর্থাৎ তাদের 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 মধ্যে কি? তাদের মধ্যে হলুদের জিনটা আছে প্রকট অবস্থায়, কিন্তু তাদের সাথে ধূসর বর্ণেরও কোনো একটা জিন হেটারোজাইগাস অবস্থায় রয়ে গেছে। হোমোজাইগাস অবস্থায় কোনো জীবের অস্তিত্ব তারা প্রকৃতিতে পান নাই। এখন এই কারণটা উদ্ঘাটন করতে গিয়ে তিনি শেষমেশ ব্যাখ্যা করেন যে এটা সাধারণত লিথাল জিনের কারণে হয়ে থাকে। কি জিনের কারণে হয়ে থাকে? লিথাল জিনের কারণে হয়ে থাকে। কেননা আমি দেখো আগেই বলছি, লিথাল জিন হচ্ছে এরকম কোন জিন যারা হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ দেখো এই যেরকম হোমোজাইগাস অবস্থায় যদি তারা একত্রিত হয়, সেই জীবটা মৃত্যুটা কি জন্মের আগেই তার মৃত্যু হয়ে যায়, অর্থাৎ গর্ভ অবস্থায় এই জীবগুলা কি মৃত্যু হয়ে যায়। অর্থাৎ এই জীবগুলা পৃথিবীতে জন্মগ্রহণ করে না। তাহলে পৃথিবীতে জন্মগ্রহণ করবে কোনগুলা? এই যে এই বর্ণের হলুদ যারা আছে, অর্থাৎ হেটারোজাইগাস অবস্থায় হলুদ যারা আছে, তারা পৃথিবীতে জন্মগ্রহণ করে। তাহলে প্রকৃতিতে স্বাভাবিকভাবে আসলে হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরগুলা পাওয়া সম্ভব না। কারণ কি? লিথাল জিনের কারণে। অর্থাৎ এই সকল লিথাল জিনগুলো হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ, এই জন্য তারা প্রকৃতিতে নাই। প্রকৃতিতে আছে যে হলুদগুলা তারা কেমন? প্রকৃতিতে আছে যে হলুদগুলা তারা হেটারোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ তাদের মধ্যে এই ধূসর বর্ণের কোনো একটা জিন উপস্থিতি আছে, হেটারোজাইগাস অবস্থায় আছে। তাহলে তখন তিনি এই জিনগুলোকে লিথাল জিন বলে আখ্যা দেন বা ব্যাখ্যা দিয়ে থাকেন। তাহলে আমরা কি বলতে পারি যে লিথাল জিনটির আবিষ্কারক কে? বিজ্ঞানী এল কনু। কত সালে? 1905 সালের দিকে সর্বপ্রথম লিথাল জিন সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করে থাকেন। তাহলে আমরা বললাম যে লিথাল জিন হচ্ছে এরকম কোনো জিন বা ঘাতক জিন যারা হোমোজাইগাস অথবা হেটারোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই সকল জিনকে সাধারণত লিথাল জিন বলি। তাহলে আমরা যদি ব্যাখ্যায় যাই কেন কেন এটা 3:1 অনুপাত না হয়ে 2:1 অনুপাতে হয়, এই ব্যাখ্যায় যদি আমরা যাই তখন দেখো কি পাওয়া যায়। তাহলে ধরে নেই যে হলুদ বর্ণের জন্য দায়ী, আমরা ইঁদুরের ক্ষেত্রেই দেখি হলুদ বর্ণের জন্য ধরে নেই হলুদ বর্ণের জন্য দায়ী জিন নিলাম আমরা কেমন? এ ওয়াই ধরে নিলাম। তাহলে আবার ধরে নিই ধূসর বর্ণের জন্য দায়ী জিন ধরে নিলাম স্মল এ। এটা প্রকট, হলুদ বর্ণটা আমি প্রকট ধরে নিলাম, ধূসর বর্ণটাকে আমি প্রচ্ছন্ন ধরে নিলাম। এবং তুমি বলতে পারো স্যার এক্ষেত্রে জিনটা প্রকট কিনা? আমি এখানে বর্ণটাকে প্রকট ধরছি, জিনটা কিন্তু এখানে প্রচ্ছন্ন ধরে নিচ্ছি। বর্ণটা এখানে হলুদ বর্ণটা প্রকট, ধূসর বর্ণটা এখানে প্রচ্ছন্ন, কিন্তু জিনের ক্ষেত্রে আমি এটাকে প্রচ্ছন্ন ধরে নিচ্ছি, অর্থাৎ প্রচ্ছন্ন লিথাল জিনের কথা আমি আলোচনা করতেছি। তাহলে এই অবস্থায় যদি হয় তাহলে হলুদ বর্ণের যে ইঁদুরটার জিনোটাইপটা কেমন হতে পারে? যদি দায়ী জিন যদি এ ওয়াই হয় তাহলে হলুদ বর্ণের ইঁদুরের
জিনোটাইপটা কেমন হতে পারে। যদি বিশুদ্ধ হয় সে, তাহলে এরকম হতে পারে, আর যদি সে সংকর হয় তাহলে সে এইরকম হতে পারে। যেহেতু হলুদ বর্ণটাকে আমি প্রকট ধরে নিয়েছি, তাহলে এটাও হলুদ, এটাও হলুদ, এটাও হলুদ, এটাও হলুদ। এই ক্ষেত্রে দস্যুর বর্ণ, দস্যুর বর্ণ কোনটা? দস্যুর বর্ণের জন্য যেহেতু দস্যুর বর্ণটাকে আমি অর্থাৎ সোনালী বাদামিটাকে আমি প্রচ্ছন্ন ধরে নিয়েছি, তাহলে দস্যুর বর্ণের জিনোটাইপটা হবে স্মল এ স্মল এ। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি আগেই বলে নিচ্ছি যে লিথাল জিন এরা হোমোজাইগাস অবস্থায়, যেহেতু এটা প্রচ্ছন্ন লিথাল জিন ধরে নিচ্ছি, হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ অর্থাৎ এই জীবটা পৃথিবীতে নাই, এটা আমরা সাধারণত আমাদের কল্পনা, কিন্তু পৃথিবীতে এই ধরনের কোনো জীবের অস্তিত্ব পাওয়া সম্ভব না। তাহলে আমাদেরকে যদি ক্রস দেখানো হয় তাহলে আমাদেরকে সবসময় কি নিয়ে কাজ করতে হবে? এরকম সংকর ধরনের হলুদ যেটা আছে এই ধরনের জিনগুলোর মধ্যে ক্রস ঘটাইতে হবে। তাহলে সংকর বর্ণের, তাহলে দুটি সংকর হলুদ বর্ণের জিনের মধ্যে যদি ইঁদুরের মধ্যে যদি ক্রস ঘটানো হয় তবে লিথাল জিনের জিনিসটা ব্যাখ্যা পাবে। কিভাবে? তাহলে আমরা ধরে নিই, যেহেতু আমি ধরে নিচ্ছি হলুদ বর্ণের জন্য দাই লিথাল জিন এ ওয়াই, দস্যুর বর্ণের জন্য দাই জিন, এটা লিথাল জিন নাকি? এটা স্বাভাবিক জিন স্মল এ, তাহলে এরা হচ্ছে জিন। আর জিনোটাইপগুলো কেমন হওয়া সম্ভব? এ এ হওয়া সম্ভব, এ স্মল এ হওয়া সম্ভব। এটাও হলুদ, এটাও হলুদ, কিন্তু এরা কি জীবিত নাই, এরা জন্মের আগেই মৃত্যু হয়ে গেছে লিথাল জিন যেহেতু। তাহলে এটা নাই পৃথিবীতে, তাহলে পৃথিবীতে আছে কারা কারা? তাহলে এদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, এদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, অর্থাৎ দুইটা হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে যদি ক্রস ঘটাই, যেটা কোনো দেখাইছিলেন যে দুইটা হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস ঘটাইছিলেন, তাহলে দুটি হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে যদি ক্রস ঘটাই, খেয়াল করো, দুটি হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, যারা পিতা মাতা, ওই আগের সিকোয়েন্সে আমরা মেইনটেইন করব। পিতা মাতা, এটা পিতার সাইন, এটা মাতার সাইন। তারপরে আসো ফিনোটাইপ, ফিনো কেমন বলো তো? আমরা সবসময় বিশুদ্ধ নিয়ে কাজ করি, কিন্তু আমরা কিন্তু এখন বিশুদ্ধ পাচ্ছি না, কারণ এ ওয়াই এই ইঁদুরটা পৃথিবীতে নেই, তাহলে বিশুদ্ধ নেওয়ার সুযোগ নাই। আমাদের নিতে হবে হলুদ ঠিকই নিতে হবে, কিন্তু আমাদের সংকর হলুদটা নিতে হবে। তাহলে আমরা পিতামাতা যে নিব হলুদ ঠিকই, কেমন? সংকর হলুদ নেব, সংকর হলুদ ক্রস সংকর হলুদ। সংকর হলুদ কারা? যারা যারা কি লিথাল জিনের বাহক, যারা কি লিথাল জিনের বাহক, অর্থাৎ সংকর হলুদের জিনোটাইপটা কেমন? জিনোটাইপটা এ, এই যে স্মল এ, এইটা হচ্ছে সংকর হলুদের জিনোটাইপ। ক্রস এ স্মল এ, এটা হচ্ছে সংকর হলুদের জিনোটাইপ। তাহলে দুইটা হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, যারা সংকর হলুদ অর্থাৎ লিথাল জিনের বাহক যারা, তাদের মধ্যে যদি আমি ক্রস ঘটাই, তাহলে এই ক্ষেত্রে দেখো তো গ্যামিটটা কেমন হবে? গ্যামিট একই আগের সিকোয়েন্সে, গ্যামিটটা কেমন? এ এ ওয়াই স্মল এ, এরকম গ্যামিট পাওয়া সম্ভব, এরকম গ্যামিট পাওয়া সম্ভব, এ স্মল এ গ্যামিট পাওয়া সম্ভব। এই গ্যামিটগুলোর মধ্যে যদি আমি ক্রস ঘটাই, দেখো এটা এই দুইটার সাথে ক্রস হওয়ার সম্ভাবনা, এটা এই দুইটার সাথে ক্রস হওয়ার সম্ভাবনা। তাহলে এটার সাথে যদি এটা ক্রস হয়, 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 তাহলে খেয়াল করো, এটার সাথে যদি এটা ক্রস হয় তাহলে কি হয়? এ এ এ এ এরকম হওয়া সম্ভব। এটার সাথে যদি এটা ক্রস হয় কিরকম হওয়া সম্ভব? এরকম হওয়া সম্ভব। যদি এটার সাথে এটা হয় কিরকম হওয়া সম্ভব? এটা হওয়া সম্ভব। এটার সাথে যদি এটা হয় কেমন সম্ভব? এইরকম হওয়া সম্ভব, স্মল এ হওয়া সম্ভব। এবার দেখো এটার বর্ণটাকে একটু চিন্তা করো, এটা বর্ণ কেমন? হলুদ, যেহেতু দুইটাই হলুদ বর্ণের জিন আছে, এটা হলুদ। এটার বর্ণ কেমন? যেহেতু হলুদটাকে আমি প্রকট ধরে নিয়েছি, তাহলে এটাও হলুদ, এটাও হলুদ। এটা কেমন? এটাও হলুদ। এটা কেমন? এটা হচ্ছে দস্যুর, এটা দস্যুর বর্ণ। খেয়াল করো, আমি বলছি যে লিথাল জিনগুলা কি অবস্থায়? হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ। তাহলে এই জীবটা জন্মের পূর্বেই মারা যায়, তাহলে এই জীবটা কি জন্মগ্রহণ করবে কি করবে না? দেখো তো, এখানে ওয়ান একটা জীব, এখানে দুইটা জীব, হলুদ দুইটা, এখানে কয়টা? একটা। তাহলে এই জীবটা মৃত্যু কোথায় কখন হয়ে গেছে? গর্ভ অবস্থায় মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণই করে নাই। কারণ কি? দুইটা লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে এই জীবটার মৃত্যু হয়ে যায়, তাহলে এই জীবটা পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই, তাহলে এই জীবটা কি? মৃত। এই জীবটা কেমন? মৃত। আর এই দুই দুইটা জীব জীবিত, কিন্তু এরা কি? লিথাল জিনের বাহক, হলুদ। তাহলে দেখো তো, এই মৃত জীবটা তাহলে পৃথিবীতে জন্মগ্রহণ করবে না,
তাহলে 1:2:1 অর্থাৎ এই তিনটা হলুদ হবে কি হবে না, এই তিনটা হলুদ কি হওয়ার সুযোগ আছে পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে, এই তিনটা হলুদ কি জন্মগ্রহণ করবে? এই তিনটা হলুদ জন্মগ্রহণ করবে না, এই হলুদটা মারা যাবে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় যে হলুদটা এটা মারা যাবে। তাহলে জন্মগ্রহণ করবে কোন দুইটা? এই দুইটা জন্মগ্রহণ করবে, অর্থাৎ সংকর যে দুইটা হলুদ আছে এই দুইটা সংকর জন্মগ্রহণ করবে। তাহলে মেন্ডেলের যে সূত্রটা হওয়ার কথা ছিল 3:1, অর্থাৎ এটা যদি জীবিত জন্মগ্রহণ করতো তাহলে 3:1 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু এটা মৃত তাহলে এটা আর জন্মগ্রহণ করবে না, তখন মেন্ডেলের সূত্রটা কি হয়ে যাবে দেখো তো, ব্যতিক্রম হয়ে যাবে, অর্থাৎ 3:1 না হয়ে এটা জন্মগ্রহণ না করে 2:1 হবে, অর্থাৎ জন্মগ্রহণ করবে কি দুইটা আর একটা, অর্থাৎ দুইটা হলুদ জন্মগ্রহণ করবে, একটা দস্যুর বর্ণের ইঁদুর জন্ম লাভ করবে। তাহলে এই জন্যই দেখো এটা কিন্তু একটা সাধারণ হিসাব, এটা 100%-এর মধ্যে যদি হিসাব করো তুমি তাহলে এটা 25%, এটা 25%, এটা 25%, এটা 25%, এটা 100%, তাহলে 25% হোমোজাইগাস যে হলুদটা, বিশুদ্ধ যে হলুদটা 25%, এই 25% কি হয় অলওয়েজ মারা যায়। জন্মগ্রহণ করে কয় হলুদ, সংকর হলুদ যে দুইটা 50% অর্থাৎ 50 দুইটা 50% হলুদ জন্মগ্রহণ করবে আর 25% দস্যুর জন্মগ্রহণ করবে, বাট 25% যে বিশুদ্ধ হলুদ ছিল এটা জন্মগ্রহণ আর করে না। এই জন্য মেন্ডেলের ফিনোটাইপিক অনুপাতটি 3:1 অনুপাতের পরিবর্তে ফিনোটাইপিক অনুপাতটি কি হয় 2:1 অনুপাতে প্রকাশ পায়। এই ক্ষেত্রে দেখো একটা জিনিস কিন্তু এখানে একটু বোঝার বিষয়, যে মেন্ডেলের সূত্র কিন্তু ফলো করতো যদি এই জীবটা জন্মগ্রহণ করতো, কারণ বিশুদ্ধটা যদি পৃথিবীতে জন্ম লাভ করতো তবেই কিন্তু 3:1 হইতো, কিন্তু যেহেতু এটা জন্মগ্রহণ করে না এই জন্য 3:1 হইলো না, না হয়ে কি হলো 2:1 হলো। মূলত এটাই হচ্ছে লিথাল জিন। তাহলে লিথাল জিনটা জিনিসটা আমরা কিন্তু এটা কোন লিথাল জিন পড়লাম, এই ব্যাখ্যাটা যে দিলাম এটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন লিথাল জিন। এখন তুমি বলতে পারো স্যার প্রকট লিথাল জিন, প্রকট লিথাল জিন দিয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ প্রকট লিথাল জিন ব্যাখ্যা দিতে গেলে সব জীব মৃত হয়ে যাবে। কেন মৃত হয়ে যাবে খেয়াল করো, ধরো কথার কথা আমি এটা দিয়ে যদি বুঝাই যে এ ওয়াই এটা যদি প্রকট লিথাল জিন হইতো, কোনো কারণে যদি প্রকট লিথাল জিন হইতো তাহলে পৃথিবীতে জীব কেমন হইতো, এরকম 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 হওয়ার সুযোগ ছিল। অর্থাৎ প্রকট লিথাল জিন হলে এটা 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 এরকম হওয়ার সুযোগ ছিল যদি এটা প্রকট হয়। অর্থাৎ প্রকট কি একটা থাকলে হেটারোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ হইতো, তাহলে এটা তো মরতোই, এইখানে যদি একটাই আছে এটাও মরতো, এটা যদি আসতো এটাও মরতো, তাহলে পৃথিবীতে এই হলুদ বর্ণের কোনো ইঁদুরই পাওয়ার সুযোগ ছিল না, হলুদটা থাকতোই না। তাহলে তখন কি, তাহলে প্রকট লিথাল জিন জীবের মৃত্যুর কারণ হইলেও এটা আসলেই প্রকৃতিতে এখনো পাওয়া যাবে না, এই জন্য এটার কোনো ব্যাখ্যা নাই। সাধারণত প্রচ্ছন্ন লিথাল জিন দিয়েই ব্যাখ্যা করা হয়ে থাকে। তবে আমি কিন্তু আরেকটা কথা বলছি, শুধু যে মৃত্যুর কারণই হয় তা কিন্তু না, এক্ষেত্রে আমি বলছি জীবনী শক্তি হ্রাসও পায়। অর্থাৎ জীবনী শক্তি বলতে বিভিন্ন ধরনের হতে পারে। দেখা গেছে যে প্রকট লিথাল জিনের কারণে মৃত্যু না হয়ে কিছু কিছু মুরগির ক্ষেত্রে দেখা গেছে যে পা ছোট হয়, তারপরে ড্রসোফিলা মাছির ক্ষেত্রে দেখা গেছে এদের ডানা বিহীন হয়। তারপরে আমাদের একটা রোগ আছে, যেমন মানুষের যে হিমোফিলিয়া রোগ আছে, হিমোফিলিয়া, মানুষের যে থ্যালাসেমিয়া রোগটা আছে, এগুলোও কিন্তু লিথাল জিনের কারণেই হয়ে থাকে। সো লিথাল জিন বিভিন্ন প্রকট প্রচ্ছন্ন যাই হোক না কেন, আমরা ইঁদুরের ক্ষেত্রে যে লিথাল জিনটা আলোচনা করেছি এটা কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন, কিন্তু প্রকট লিথাল জিনের কারণে সাধারণত যে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, তারপরে যে ড্রসোফিলা মাছির ডানা খাটো হওয়া, ছোট হওয়া বা ডানা বিহীন হওয়া, বা মুরগির কি বলে পা ছোট হওয়া, আবার কিছু বাদুরের ক্ষেত্রে দেখা গেছে বাদুরের পা বিহীন বাদুর জন্ম লাভ করে, এইগুলো সাধারণত লিথাল জিনের কারণে হয়ে থাকে। আশা করি লিথাল জিন সম্বন্ধে তোমাদের ধারণাটা স্পষ্ট হয়েছে। আমাদের আজকের আলোচনা হিসেবে এটুকুই ছিল। তাহলে তোমাদের নিজেদের কোনো বিষয় ক্লিয়ার না হলে তুমি অবশ্যই আমাকে কমেন্টসে জানাও, আমি তোমাদের চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার জন্য। তোমাদের এরকম কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও যে স্যার লিথাল জিন সম্বন্ধে এই জিনিসটা বুঝি নাই, আমি যেহেতু একটু সময় আছে আমি এই জিনিসটা একটু আলোচনা করে দিচ্ছি। কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো।
দস্যুর না দূষর, আসলে দূষর, উচ্চারণটা হবে দূষর, দয় দুকার দন্তস্ব অন্তস্র, দূষর। ঠিক আছে, এটা হচ্ছে সোনালী বাদামি টাইপের, ওই যে মেটে যাদেরকে আমরা বলি, মেটেটাই হচ্ছে দূষর। এটা কে কোশ্চেন করছো? জাহিন আব্দুল্লাহ। যাই হোক, তারপরে তুষার ইসলাম খায়রুল বলেছ তাদের সবাইকে আজকে জিন। আচ্ছা যাই হোক, এইসব কমেন্টস না করি আমরা। যেটা বলতেছিলাম আর কি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্টস করবে, আমাকে কল দিতে পারো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনের ক্লাসে অবশ্যই আমরা দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে, আমরা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রেও আসলে অনেকগুলো ব্যতিক্রম আছে, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে 3টা বিষয় নিয়ে আলোচনা আছে। একটা হচ্ছে পরিপূরক জিন, পরিপূরক জিনের কারণে আসলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটারও ব্যতিক্রম ঘটে। তারপর আরেকটা আছে অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিস জিনিস দুই প্রকার, একটা প্রকট অ্যাপিস্টেসিস আর একটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব। যার একটা হচ্ছে পরিপূরক জিন, পরিপূরক জিন, যার কারণে মেন্ডেলের ফিনোটাইপিক অনুপাত কত? 9:3:3:1, তাই না? এটা পরিবর্তিত হয়ে পরিপূরক জিনের কারণে সেটা 9:7 হয়ে থাকে। আরেকটা আছে অ্যাপিস্টেসিস। যার কারণে এই অ্যাপিস্টেসিস আবার দুই প্রকার। অ্যাপিস্টেসিস দুই প্রকার, একটা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস, আমি সম্পূর্ণ লেখলাম না, একটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, প্রকট অ্যাপিস্টেসিসের কারণে মেন্ডেলের সূত্রটি, দ্বিতীয় সূত্রটি ব্যতিক্রম হয়ে 13:3 অনুপাতে প্রকাশ পায়। প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের কারণেও 9:7 অনুপাতে প্রকাশ পায়। মূলত এই 3টা বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।